ওটা ওটাতে লাগাও। আমি তো এটা এখন চার্জ রাখবো। এটাতেই লাগবে, তাই না? সেমই তো, এটা দোকান না, একই তো, সি টাইপ তো। ঠিক আছে, তাহলে ওটা খুলে। আচ্ছা চলো, ইলেকট্রিক্যাল মেজারমেন্টস। স্টেপ বাই স্টেপ যাব, এমনভাবে করাচ্ছি যাতে স্টেপ বাই স্টেপ তোমাদের অসুবিধা না হয়। সো কিপ দ্য ফোকাস, মেজারমেন্টস। সো বেসিক্যালি আমরা এখানে যেটা করব, কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে পড়াশোনা করব যেগুলো দিয়ে ইলেকট্রিসিটির এই কারেন্ট, ভোল্টেজ, তারপরে আর কি আছে, রেজিস্ট্যান্স, এইসব বাট্টার করা যায়। ঠিক আছে, সো ফার্স্টে আমরা যেটা করছি সেটা হলো গ্যালভানোমিটার। সো আমরা কি জানি গ্যালভানোমিটার কিসে কিসে ইউজ হয়? কিসে ইউজ হয় গ্যালভানোমিটার? হ্যাঁ, আরে গ্যালভানোমিটারের ইউজ কি? কারেন্ট ডিটেকশন অ্যান্ড মেজার উইক কারেন্টস। লেখো লেখো লেখো, মেজার উইক কারেন্ট অ্যান্ড ডিটেকশন। মেজার উইক কারেন্ট অ্যান্ড ডিটেকশন। কারেন্টের ডিরেকশনটা ডিটেক্ট করে, বার করতে পারে কোন দিকে কারেন্ট যাচ্ছে, এটা একটা ক্ষমতা আছে গ্যালভানোমিটারে। আর তাছাড়া কি করে, ইট ক্যান মেজার উইক কারেন্টস। ঠিক আছে, উইক কারেন্ট মেজার করতে পারবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমরা এতদিন জেনারেলি আমরা পড়ে থেকেছি কি, যে গ্যালভানোমিটার মেজার্স, এই ফাইন্ডস আউট ডিরেকশন অফ দ্য কারেন্ট। সো দ্যাট ইজ নট অনলি দ্য কেস, গ্যালভানোমিটার ক্যান মেজার ভেরি স্মল অ্যামাউন্টস অফ কারেন্টস। এই জন্য গ্যালভানোমিটারকে অনেক সময় মাইক্রো অ্যামমিটারও বলা হয়। এটা লিখে রাখো, মাইক্রো অ্যামমিটার। কেন বলা হয় আশা করি বুঝে গেছো, লেখার আর খুব একটা দরকার নেই। ইট ইজ অলসো কল্ড মাইক্রো অ্যামমিটার। ঠিক আছে, সো গ্যালভানোমিটার নর্মালি এরকম হয়। গ্যালভানোমিটার আছে, এর একটা ডায়াল থাকে, ডায়ালটা এরকম থাকে, যদি কোনো কারেন্ট পাস না করে, ঠিক আছে, তাহলে এরকম থাকবে, নো কারেন্ট ইজ পাসিং। ঠিক আছে, I = 0। যদি কারেন্ট পাস করে তাহলে এটা অরিজিনালি কোথায় ছিল, এখানে ছিল, ইট লাইক দিস। সেখানে একটা ডিফ্লেকশন হয়, ডেল্টা। তুমি অন্য কিছুও দিতে পারো, আমি ডেল্টা দিলাম। ঠিক আছে, ডেল্টা অথবা ফাই দিলে ভালো লাগবে, ফাই। ঠিক আছে, চলো, এই যে ডিফ্লেকশনটা হচ্ছে ফাই, এটাই বেসিক্যালি কারেন্টটাকে ডিটেক্ট করছে। ঠিক আছে, আচ্ছা, প্রথমে তোমাকে এটাও জেনে নেওয়া দরকার যে এই গ্যালভানোমিটারটা অন হোয়াট প্রিন্সিপাল ডাজ ইট ওয়ার্কস। সো ইট ওয়ার্কস অন প্রিন্সিপাল অফ ইলেকট্রোম্যাগনেটিজম। ঠিক আছে, তো এখন তো আমরা ইলেকট্রনিজম পড়িনি, তাহলে আমরা কবে শিখবো এটা? ইলেকট্রনিজম পড়ার সময় ওখানে তোমাদের সিলেবাসে রয়েছে মুভিং কয়েল গ্যালভানোমিটার। তার মানে এখানে সলিনয়েড আছে। ঠিক আছে, একটু আইডিয়া হয়ে যাবে আমাদের, বাট খুব ডিটেলে না। ঠিক আছে, সো কারেন্ট যখন এই দিকে পাস করবে তখনও এই দিকে একটা ডিফ্লেকশন দেবে। ঠিক আছে, কারেন্ট উল্টো দিকে পাস করলে উল্টো দিকে দেবে। সো ইট উইল শো দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট। তাহলে কী করে তুমি বুঝবে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট? অ্যামাউন্ট অফ কারেন্ট কী করে বুঝবে? দেখো, ম্যাক্সিমাম কত অবধি যেতে পারে সেটাও তোমাকে জানতে হবে। সো আমি ধরলাম ম্যাক্সিমাম এত অবধি যেতে পারে। ঠিক আছে, এটা হলো এটা কোন সময় যাচ্ছে, এদিকে রাখাও, এটা যাচ্ছে I max। এই I max যেখানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন হচ্ছে, ফাই ম্যাক্স। ঠিক আছে, I max কখন হচ্ছে? যেখানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন হচ্ছে। তাহলে গ্যালভানোমিটার কি এর থেকে বেশি মেজার করতে পারবে? পারবে না। হ্যাঁ, জেনারেলি তাই হয়। ঠিক আছে, আর দেখো একটা ডায়াল তো আর কত ঘুরবে, ঠিক না? তো ফাই ম্যাক্স যেই হয়ে গেল, তার মানে কি হচ্ছে, এর থেকে বেশি গ্যালভানোমিটার নড়বে না। ঠিক আছে, তো যদি না নড়ে, দিস I max-কে আমরা IG দিয়ে ডিনোট করি, মানে এটা গ্যালভানোমিটারের ম্যাক্সিমাম কারেন্ট মেজারমেন্ট পসিবল। এর থেকে বেশি মেজার করতে পারে না গ্যালভানোমিটার, সেই গ্যালভানোমিটারটার জন্য যে গ্যালভানোমিটারটা তুমি ইউজ করছো। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। সো এই সময়তে এটা ফাই = ফাই ম্যাক্স হয়ে যাবে, আর কিছু নেই এখানে। দ্যাটস ইট। আচ্ছা, এখানে অর্ডার কি হয়? অর্ডার মানে এটা কোন অর্ডারে থাকে? জেনারেলি মিলি অ্যাম্পিয়ারের হয় অথবা মাইক্রো অ্যাম্পিয়ারও পাওয়া যায়। গ্যালভানোমিটার যদি তুমি বাজার থেকে কেনো, ডোন্ট এক্সপেক্ট অ্যাম্পিয়ার্স, এক্সপেক্ট মিলি অ্যাম্পিয়ার্স অর মাইক্রো অ্যাম্পিয়ার্স, ডিপেন্ডিং অন দ্য রিকোয়ারমেন্ট। ঠিক আছে, তো গ্যালভানোমিটার কী করতে পারে? উইক কারেন্ট মেজার করতে পারে 1 নম্বর, আর ডিরেকশন মেজার করতে পারে। তাহলে উইক কারেন্ট কী করে মেজার করবে? এই যে ফাইটা আছে, ফাইটা ধরো 5 ডিগ্রি, ধরো 0 ডিগ্রি এলো, 0 ডিগ্রি মানে নো কারেন্ট। আর ফাই ম্যাক্সে ধরো, ফাই ম্যাক্সে
ফাইম্যাক্সের ক্ষেত্রে আইম্যাক্স কথার কথা বলছি আমি এলো 10 মিলি অ্যাম্পিয়ার কথার কথা। তার মানে ধরো এটাই আমি গ্যালভানোমিটার কিনেছি, তাহলে আমি কি করব, আমি একটা ক্যালিব্রেশন করে নেবো। কিছু ক্যালিব্রেশন মানে যে 0 থেকে যখন 90 যাচ্ছে তখন কি হচ্ছে, এটা 0 থেকে 10 মিলি অ্যাম্পিয়ার অবধি যাচ্ছে। এবার ধরো এই 90 অবধি নাম্বার অফ ডিভিশন ইজ 100, লেটস টেক লাইক দ্যাট। তাহলে 100 ডিভিশন যখন হচ্ছে তখন 10 মিলি অ্যাম্পিয়ার যাচ্ছে। তাহলে যদি আমি দেখি ওখানে 10টা ডিভিশন এগিয়েছে, 10টা ডিভিশন, তাহলে 1 মিলি অ্যাম্পিয়ার হবে কারেন্ট। সো দিস কাইন্ড অফ ক্যালিব্রেশন শ্যাল বি ডান। এবার নর্মালি দেখো তোমার যখন ফিজিক্স ল্যাবরেটরিতে থাকবে এগুলো জেনারেলি মেকানিক্যাল টাইপ থাকে, তো এখানে ওই ডিভিশন দেখে দেখেই তোমাকে করতে হবে। বাট ধরো একটুখানি যেখানে দামি জিনিস ব্যবহার হয়, হ্যাঁ যেখানে দামি জিনিস ব্যবহার হয় সেখানে কী করবে, এটাকেই একটা ইলেকট্রনিক সিগন্যাল করে নিয়ে নেবে। তো তুমি কম্পিউটারের স্ক্রিনে ডাইরেক্ট দেখতে পাবে, তোমার কোনো টেনশন নেওয়ার দরকার নেই কত ডিফ্লেকশন হয়েছে কিচ্ছু দরকার নেই, ডাইরেক্ট তোমায় কারেন্ট বলে দেবে। কারণ যে ক্যালকুলেশনটা তুমি ম্যানুয়ালি করছো সেই ক্যালকুলেশনটাও একটা ম্যাথামেটিক্যাল ব্লক লাগিয়ে করে দেবে। কী করছো তুমি একটু সিম্পল কাজ করছো যে তোমার 0 থেকে 100 ডিভিশনে ক্যালিব্রেশন করছো, এখানে 0 থেকে 10 মিলি অ্যাম্পিয়ার, এই তো ক্যালিব্রেশন তোমার, আর তো কিছু নেই। হ্যাঁ, তারপরে তোমার যদি এখানে ধরো এক্স ডিভিশন হয়, এক্স ডিভিশন, তাহলে তোমার সেখানে কি হচ্ছে, এটা 10/100 ইন্টু এক্স, এই যে ব্লকটা, এই ব্লকটা ওই লাগিয়ে নেবে। সো তুমি কম্পিউটারে ডাইরেক্ট এটা দেখতে পাবে, ঠিক আছে। বাট আমার পার্সোনালি মনে হয় আমাদের কিন্তু ওই টাইপের সিস্টেম কখনোই শুরুতে যখন আমরা পড়াশুনো করছি, এখন কি ইভেন যখন তুমি ইঞ্জিনিয়ারিং করবে কি অন্য কিছু করলে, রিসার্চ করলে হোয়াটএভার, তখন যেন ইলেকট্রনিক মিটার্স না থাকে। কারণ ইলেকট্রনিক মিটার থাকলে তুমি ডাইরেক্ট ভ্যালু পাবে, তাই না? তুমি কোনোদিন শিখবে না এই ক্যালিব্রেশনটা কী করে করতে হয়, ঠিক আছে। আজকে ধরো তুমি এটা দেখছো, তুমি ইন্ডাস্ট্রিতে গেলে কোনো দিন তুমি গিয়ে দেখলে একটা প্রেশার ট্রান্সমিটার আছে, প্রেশার মাপে, ঠিক আছে, সেখানেও এই একই রকমের ক্যালিব্রেশন হয়, ঠিক আছে, এরকমই মিলি অ্যাম্পিয়ারই থাকে, তার সাথে প্রেশারটাকে ক্যালিব্রেট করা থাকে। এখানে কি আছে, কারেন্টকে ক্যালিব্রেট করা আছে, ঠিক আছে, ডিভিশনের সাথে, ওখানে কারেন্টের সাথে প্রেশারকে ক্যালিব্রেট করা থাকে। এবার তুমি ডাইরেক্ট কম্পিউটারে দেখছো, কিন্তু এবার যে কাজ জানে ও কি করবে, ও ওই ভেতরে গিয়ে যেখানে ক্যালিব্রেশন ব্লকটা আছে সেই ব্লকে গিয়ে একটা ছোট্ট চেঞ্জ করে দেবে। প্রেশার অ্যাকচুয়ালি ধরো 5 অ্যাটমসফিয়ার, কিন্তু তোমাকে দেখা হবে 5.5 অ্যাটমসফিয়ার। ভেরি কমনলি ডান ইন ইন্ডাস্ট্রি, চুরি, ভেরি কমনলি। তুমি যদি ভালো মতো শিক্ষিত না হও, এবং অনেক বড় বড় তাবড় ইঞ্জিনিয়ার বড় বড় কোম্পানির জিএম পদে বসে রয়েছে, রেগুলার বেসিসে বুদ্ধ হচ্ছে, কেন কি তারা ভেতরের ব্যাপারটাতে ঢোকেই না। কয়েকটা কেসে আমি নাম করেও বলে দিতে পারি যে কোথায় কোথায় এগুলো ঘটছে, ঠিক আছে, কারণ আমিও তো আমার লাইফেও দেখেছি, এবং ওই ভুলটা সারা জীবন ভুলই রয়ে যাচ্ছে। 5কে 5.5 সারা জীবন দেখাচ্ছে, এভরিবডি ইজ হ্যাপি। তারপরে যখন ধরা পড়ছে তখন হয়তো আর অনেক দিন হয়ে গেছে, আর কে কী করবে। তো তোমাকে এগুলো জানতে হবে, ক্যালিব্রেশনটা কী করে হচ্ছে। সিম্পল ইউনিটারি মেথড, এটার মধ্যে হাইফাই কিচ্ছু নেই, শুধুমাত্র ইউনিটারি মেথড দিয়ে বুদ্ধ বানাচ্ছে রেগুলার বেসিসে। ধরো একটা ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কের মধ্যে জল থাকার কথা, সে তোমার জলের হাইট থাকার কথা সে 90 মিটার, বিশাল বড় ট্যাঙ্কি ধরে নাও, ঠিক আছে। তো এমন করে ক্যালিব্রেশন করে দিচ্ছে সেখানে তোমাকে 90 মিটারটাকে 100 মিটার দেখাচ্ছে, দেখাতেই পারে, ওটা একটা ম্যাথমেটিক্যাল ব্লকের বিষয়, ইন্টু একটা 10% দিয়ে দেবো, ব্যাস। তুমি কী করবে, তুমি কিছু বুঝতে পারবে? কিছু বুঝতে পারবে না। কিন্তু তুমি যদি জানো তাহলে তো তুমি বুঝতে পারবে না, আমাকে দেখাও তুমি কী ক্যালিব্রেশন করেছো। সো দিস ইজ অলসো মেজারমেন্টে, দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট, ক্যালিব্রেশন মেজারমেন্টে। আমি শুধু দেখলাম কম্পিউটারের ব্লকে তাহলে আমি খুশি হয়ে গেলাম, যেটা মোস্ট অফ দ্য কেসেস হয়, এটা করলে হবে না, তোমাকে মেজারমেন্টটা বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা আসছি, হোয়াট ইজ কারেন্ট সেন্সিটিভিটি। কারেন্ট সেন্সিটিভিটি, দেখো গ্যালভানোমিটার কী মেজার করছে, কারেন্ট মেজার করছে। সো কারেন্ট সেন্সিটিভিটি ইজ ভেরি সিম্পল, এটা হচ্ছে হলো তোমার ওই যে ফাই নিলে ফাই বাই কারেন্ট এর রেশিও, মানে এটা রেশিও, তাই না? বেসিক্যালি তো ডিভিশন বাই কারেন্টেরই রেশিও, তাই তো। ফাই বাই আই মানে কি, ফাই হলো তোমার ডিভিশন আর কারেন্ট তার রেশিও, কারেন্ট সেন্সিটিভিটি, তাই তো নাকি না? আচ্ছা, নেক্সট দেখো, তুমি কিন্তু একটা বলো অ্যাঙ্গেলটা তুমি যখন গ্যালভানোমিটার কিনছো বাজার থেকে, তখন তো বাজারে গ্যালভানোমিটারের গায়ে লেখা আছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম রেঞ্জ অফ গ্যালভানোমিটার, কত মিলি অ্যাম্পিয়ার অবধি মেজার করতে পারে। তাহলে তুমি কি সেই গ্যালভানোমিটারের আইম্যাক্সটা জানো না? জানা আছে,
তুমি সেই গ্যালভানোমিটারের 5max দেখতে পাচ্ছ। সো গ্যালভানোমিটারের কারেন্ট সেন্সিটিভিটি লেখা থাকুক না থাকুক তুমি ভাগ করে এমনিই বার করে নিতে পারো, কারণ এই দুটো ভ্যালু তোমার লেখা থাকবে, ঠিক আছে? হ্যাঁ না, সিএস লেখো, অসুবিধা নেই, সিএস লেখো, C.S। নেক্সট, ফল্টি গ্যালভানোমিটার। কখন গ্যালভানোমিটারকে তুমি ফল্টি বলবে? কখন বলবে? ভেরি সিম্পল, যখন তুমি একটা কারেন্ট পাস করাচ্ছ ওর ভেতর থেকে হুইচ ইজ মোর দ্যান IG, এই কারণে কিন্তু গ্যালভানোমিটার নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? একটা ক্যাপাসিটি আছে না ইনস্ট্রুমেন্টে, তুমি ওটাকে ঠেলছো জোর করে, তাহলে তো নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তার থেকে বেশি কিন্তু তুমি নিতে পারবে না, ড্যামেজ হয়ে যাবে। আচ্ছা, এবার লেখো ছোট্ট করে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ গ্যালভানোমিটার। সো ডিটেলে তোমরা এটা মুভিং কয়েল গ্যালভানোমিটারে পড়বে ওয়ার্কিং প্রিন্সিপালটা, হালকা করে এখানে একটু দেখে নেবো আমরা, ঠিক আছে? ইলেকট্রিসিটিতে লাগবে না ওয়ার্কিং প্রিন্সিপাল। চলো, কি কি থাকে ছোট ছোট করে লেখো। দেয়ার ইজ এ কয়েল অ্যান্ড ম্যাগনেট, একটা কয়েল থাকে এবং ম্যাগনেট থাকে, ঠিক আছে? অ্যাজ কারেন্ট পাসেস magnetic field exerts a torque on the coil. As current passes, magnetic field exerts a torque on the coil, ঠিক আছে? একটা হবে তো, এটা বেসিক আইডিয়াটা বুঝতে পেরেছো? একটা টর্ক হবে তো, ফোর্স তৈরি হয় তো, হ্যাঁ, একটা ফোর্স তৈরি হয়। সো সেই টর্কটা এক্সার্ট করছে, অ্যান্ড দিস টর্ক, লেখো, দিস টর্ক ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কারেন্ট। যত কারেন্ট বাড়াবে কী হবে? টর্ক বেড়ে যাবে, ঠিক আছে? সো এই টর্কটা, এই যে টর্ক ম্যাগনেটিক ইজ ইকাল টু, একটা ফর্মুলা আছে, NBA I সাইন থিটা, ঠিক আছে? N হলো নাম্বার অফ টার্নস, B তোমরা জেনে গেছো অলরেডি এখন, আর A হলো এরিয়া অফ দ্য, মানে ক্রস সেকশন এরিয়া অফ দ্য কয়েল, আর I জানো, আর সাইন থিটা হলো অ্যাঙ্গেল বিটুইন দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড দ্য কারেন্ট, ঠিক আছে? হয়ে গেল। তাহলে এই সময় কি হবে? এই টর্কটার জন্য কয়েলটা টার্ন হতে শুরু করবে। এবার কয়েল তো আলটিমেটলি ওর তো একটা নিজস্ব টর্কও আছে, মানে মেকানিক্যাল টর্কের কথা বলছি। তুমি যখনই কয়েলকে একদিকে টার্ন করানোর চেষ্টা করবে, কয়েল তখন কি করবে? উল্টো দিকে টর্ক করানোর চেষ্টা করবে। তো লেখো, অ্যাজ দ্য কয়েল টার্নস দ্য স্প্রিং এক্সার্টস এ, তার মানে এখানে একটা স্প্রিং লাগানো আছে, স্প্রিং এক্সার্টস এ রেস্টোরিং টর্ক। কয়েলটাও তো একটা স্প্রিং, স্প্রিং এক্সার্টস এ রেস্টোরিং টর্ক দ্যাট ইজ প্রপোর্শনাল টু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? তো এটা কি লিখবো? S লিখলাম, হ্যাঁ। C5, C হলো টর্শনাল কনস্ট্যান্ট, C হলো টর্শনাল কনস্ট্যান্ট, ঠিক আছে? আর ফাই হলো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? টর্শনাল কনস্ট্যান্ট। যখন রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড থাকে, তখন থিটা ইজ ইকাল টু 90 ডিগ্রি হবে, ঠিক আছে? তখন কি হবে দেখো, আচ্ছা, দিস ইজ গোয়িং টু বি ইকুয়াল টু ইচ আদার, হ্যাঁ, ইকুয়াল টু ইচ আদার। তো এই দুটোকে ইকুয়াল করে দাও, তাহলে কী হবে? সাইন থিটা তো এখানে 90 হয়ে গেল, আর তাহলে কী হবে? ওটা তো 1 হয়ে যাবে, ওটা লেখার দরকার নেই, C5। আচ্ছা, এখান থেকে আমি দেখো কারেন্ট সেন্সিটিভিটি বার করতে পারবো, φ/I কারেন্ট সেন্সিটিভিটি, φ/I। তাহলে φ/I হলে φ/I এদিকে চলে গেল, NBA/C, তাই তো? এবার একটা জিনিস লক্ষ্য করো, তুমি একটা গ্যালভানোমিটার কিনেছো, ঠিক আছে? তার ডেফিনেটলি নাম্বার অফ টার্নস চেঞ্জ হবে না কয়েলের, আচ্ছা, তার ম্যাগনেটিক ফিল্ড সেম আছে, তাই তো? তার এরিয়া অফ দ্য কয়েল সেম আছে, যে স্প্রিং লাগিয়েছো তার টর্শনাল কনস্ট্যান্ট সেম আছে। তার মানে যে কোনো গ্যালভানোমিটারের কারেন্ট সেন্সিটিভিটি চেঞ্জ হবে না যদি সেটা একটাই হয়, যদি চেঞ্জ না, মানে অন্য কোনো নতুনটা না কেন, বুঝতে পেরেছো? দিস ইজ এ কনস্ট্যান্ট, ঠিক আছে? বাট কারেন্ট ইলেকট্রিসিটিতে আমার এগুলো লাগবে না, কিন্তু এটা আমার কোথায় লাগবে? ইলেকট্রোম্যাগনেটিজমে লাগবে। আর ওটা ডিটেলে আছে, তখন এই ফর্মুলাটা তোমরা প্রুভ করবে, তারপরে তো আসবে, এমনি তো আসবে না,
না, যেটা প্র্যাকটিক্যাল কথা। তো এটা কীভাবে এসছে, আমার এখানে কারেন্ট এসিতে কী ইউজ আছে সেটুকু আমি শুধু দেখিয়ে দিলাম, ঠিক আছে। আমার এটা তো আমার কাছে ইম্পর্টেন্ট না, এটা তো ইম্পর্টেন্ট, এটা কেন কনস্ট্যান্ট সেটা তো তোমায় জানতে হবে সেটুকুর জন্য। আচ্ছা, এবার আমরা আসবো অ্যামমিটার। আমরা কী শিখলাম? গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার শিখে গেলে আমার কাছে অ্যামমিটার জাস্ট 10 মিনিটের ব্যাপার, জাস্ট 10 মিনিটস অ্যামমিটার শেষ হয়ে যাবে, তাই তো? এবার দেখো অ্যামমিটার কী জিনিস, আশা করি জানো এটা, মেজার কারেন্ট। কিন্তু তাহলে গ্যালভানোমিটারও তো মেজার করে কারেন্ট। অ্যামমিটার ক্যান মেজার কারেন্ট হোয়েন আই ইজ মোর দ্যান আইজি। যে গ্যালভানোমিটারটা লাগাচ্ছ তার থেকেও বেশি কারেন্ট যদি মেজার করতে হয় তাহলে তোমাকে অ্যামমিটার ইউজ করতে হবে। অ্যামমিটার কোনো আলাদা কোনো ইনস্ট্রুমেন্ট না, ওটার গ্যালভানোমিটারেরই একটা মডিফিকেশান, ঠিক আছে। দেখো অ্যামমিটার কী করে তো এটা লিখতে পারো, মডিফাইড ফর্ম অফ গ্যালভানোমিটার লিখে রাখতে পারো, মডিফাইড ফর্ম অফ গ্যালভানোমিটার। দেখো আমি এঁকে নিই। সো এখানে একটা গ্যালভানোমিটার লাগিয়ে দিলাম, পুরো জিনিসটা ফলো করবে কিন্তু, হ্যাঁ, তাহলে অসুবিধা হবে না। আর এখানে আমি একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম। এই রেজিস্ট্যান্সটার একটা স্পেশাল নাম আছে, এটাকে বলে শান্ট, এস দিয়ে ডিনোট করবো আমরা, ঠিক আছে, শান্ট। আচ্ছা, গ্যালভানোমিটার তো একটা বস্তু, একটা কিছু তো বাবা, একটা তো বস্তু, একটা সামথিং ইজ দেয়ার, এটার ভেতর থেকে কারেন্ট যায়, তো এটারও তো কিছু রেজিস্ট্যান্স হবে, কয়েল ময়েল আছে, কিছু তো হবে, তাহলে এটা রেজিস্ট্যান্স আমি ধরছি আরজি, ঠিক আছে, আরজি লিখে রাখো। আচ্ছা, এবার যদি কারেন্ট পাস করে, দেখো কারেন্ট ধরো এখানে পাস করছে আই, এবার কি হবে? এখান থেকে যাবে, ভালো করে দেখবে, এখান থেকে যাবে I1 আর এখান থেকে যাবে I2, যাবে তো? আচ্ছা, এই রেজিস্ট্যান্সটা কে বসিয়েছে? আমি। তার মানে এই রেজিস্ট্যান্সটা কত আমি জানি, কারণ এটা আমার নোন কিন্তু আননোন না। আর গ্যালভানোমিটার কে কিনেছে? আমি। তাহলে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্সও আমি জানি, ঠিক আছে, দেওয়াই থাকবে, অসুবিধা নেই, ঠিক আছে। এবার দেখো এটা লেখা যায় কিনা। I1 ইজ ইকাল টু I ইন্টু S বাই RG প্লাস S। আমার মনে হয় এটা তোমাদের বোঝাতে হবে না, বাট দেখে নাও এটা লেখা যায় কিনা। দেখো, তাই তো, প্যারালাল কানেকশন হবে। আচ্ছা, এটা আমি লিখলাম। আমার কি বার করতে হবে? হোয়াট ডু আই নিড টু মেজার? আই নিড টু মেজার দিস কারেন্ট, তাই না? বেরিয়ে গেছে। ইচ অ্যান্ড এভরিথিং ইজ নোন। I1 তো গ্যালভানোমিটার মেজার করেই দেবে, উইক কারেন্ট তো। এবার প্রশ্ন হচ্ছিল এটা উইক তুমি কি করে বলবে? কে ডিসাইড করেছিল এটা? আমি ডিসাইড করেছিলাম। তাহলে এখান থেকে কতটা কারেন্ট কীভাবে পাস করা যাবে এটা কে ডিসাইড করেছে? আমি ডিসাইড করেছি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই এম সেলিং ইউ অ্যামমিটার, ঠিক আছে। তাহলে অ্যামমিটারটার পুরো দায়িত্ব আমার, গ্যালভানোমিটারও আমি ডিসাইড করছি, শান্টও আমি ডিসাইড করছি, ঠিক আছে। সো আমি যখন ডিসাইড করেছি তাহলে আমি গ্যালভানোমিটারটা এরকম সেরকমই লাগাবো যেটা এই I1 কারেন্টের সাথে ম্যাচ করবে, ঠিক না? তো I1টা সেই ক্ষেত্রে সেরকমভাবেই থাকবে যাতে তুমি I1টা মেজার করতে পারো, ঠিক আছে। আর রেঞ্জকে বলে দিচ্ছে অ্যামমিটারের, কে বিক্রি করছে? আমি। তাহলে ডেফিনেটলি আমি তোমাকে রেঞ্জও বলে দিচ্ছি যে এটা ধরো 0 থেকে 100 অ্যাম্পিয়ার অবধি মেজার করতে পারবে। তাহলে সব কিছুই তো আমি করে দিচ্ছি, তার মানে আমার কাছে অলরেডি এটা নো, ঠিক আছে, হলো। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এখানে একটা ক্যালিব্রেশন ফ্যাক্টর বলে একটা জিনিস আছে, ঠিক আছে। যদি এটা বইতে লেখা নেই ক্যালিব্রেশন ফ্যাক্টর, এটা আমিই বলছি তোমাকে। এইটা হলো ক্যালিব্রেশন ফ্যাক্টর। কেন বোঝাচ্ছি তোমাকে আমি? আমি যখন তোমাকে অ্যামমিটার বেচবো তখন কি আমি তোমাকে বলবো যে বাবা তুমি এখান থেকে I1 যেটা হচ্ছে দেখো, তারপরে তার সাথে এই যোগ বিয়োগ করে গুণ করো? তুমি করবে? এত কিছু বলবে ভাই তুমি আমাকে একটা ইনস্ট্রুমেন্ট দিচ্ছ, অ্যামমিটার, অ্যাম্পিয়ার কারেন্ট মেজার করে, আমি লাগাবো কারেন্ট দেখতে পাবো, তাই তো? নাকি না, নাকি তোর ইচ্ছা আছে ক্যালকুলেশন করার? বেসিক্যালি যে কিনবে তার ইচ্ছা নেই, এটা প্র্যাকটিক্যাল কথা, ঠিক আছে তো। সো আমি কি করব, আমার তো এগুলো নন, তো এগুলো নন, তো এটা হলো আমার ক্যালিব্রেশন ফ্যাক্টর। আমি কি করব, আমার এখানে যে গ্যালভানোমিটারে যে কারেন্টটা দেখাবে, ধর এখানে I1টা এলো, কথার কথা
5 মিলি অ্যাম্পিয়ার। গ্যালভানোমিটার তো ছোটো কারেন্ট দেখাবে, বড় কারেন্ট তো দেখাবে না, ছোটো কারেন্ট দেখাবে। তাহলে 5 মিলি অ্যাম্পিয়ার এলো। আর ধরো এগুলো এমনভাবে আমি চুজ করেছি যে আমার ক্যালিব্রেশন ফ্যাক্টর এসছে 100, তাহলে আমার আমি এখানে একটা ব্লক লাগিয়ে দেবো। সেই ব্লকটা কি করবে, এটার সাথে এটা গুণ করে দেবো। তাহলে এখানে কত হবে, 500 মিলি অ্যাম্পিয়ার মানে 0.5 অ্যাম্পিয়ার। ডাইরেক্ট আমাকে এটা দেখাবে, ঠিক আছে, অসুবিধা নেই কোনো, একদম সিম্পল। ঠিক আছে, কি প্রবলেম আছে? সম্ভব, বলে দিচ্ছি তোমাকে কি করতে হবে। দেখো এর তো একটা ডিফ্লেকশন আছে, হ্যাঁ, এটা মিলি অ্যাম্পিয়ারের ডিফ্লেকশন, ওটা ধরো তোমার ডিগ্রি যাচ্ছে, কিন্তু আমি ওখানে ওই কাটা যেখানে আছে ওখানে ক্যালিব্রেশনের আর একটা ডায়াল লাগিয়ে দিয়েছি, ডিগ্রির জায়গায় আমি মিলি অ্যাম্পিয়ারেই ডায়াল লাগিয়েছি। মিলি অ্যাম্পিয়ার পেয়ে যাবে তো। আচ্ছা দেখো এখানে মিলি অ্যাম্পিয়ার কে কাজ করছে, এখানে একটা স্প্রিং ঘোরাচ্ছে তো, ডায়ালকে কে ঘোরায়, একটা কোনো স্প্রিং আছে যে ডায়ালকে ঘোরায়, আমি ওই স্প্রিংটার সঙ্গে আর একটা স্প্রিং লাগিয়েছি। সো আই মেড অ্যান মেকানিক্যাল অ্যারেঞ্জমেন্ট হুইচ ইজ গোয়িং টু অ্যাম্পলিফাই দ্যাট I1 আপ টু 100 টাইমস ইন্টু অ্যানাদার ডায়াল। সম্ভব? কিংবা একটা গিয়ার লাগিয়েছি 1:100 ঘড়িতে লাগানো হয়তো গিয়ার, এখন তো সব স্মার্ট ওয়াচ ব্যবহার করে, ওগুলো কিছু কোনো কাজ, দের ইজ নো ইঞ্জিনিয়ারিং ইন ইট, ঠিক আছে। বাট তোমার নর্মাল যে ওয়াচগুলো, যেগুলো আর কি ওই দম দেওয়া ওয়াচ, খুলে দেখতে পারো, তাহলে তুমি পেয়ে যাবে গিয়ার মেকানিজম। ওটা একদম ভেরি সিম্পল, কোনো হাইফাই কিছু তো নেই ওটার মধ্যে, দম দেওয়া আছে, ঠিক আছে। তো একটা গিয়ারের সঙ্গে আর একটা গিয়ার, ধরো একটা সেকেন্ডের সাথে, যদি তোমাকে সিম্পল জিজ্ঞেস করি, সেকেন্ডের গিয়ারের সাথে মিনিটের গিয়ারের কি হোয়াট ইজ দ্য ডিফারেন্স? 1:60 রেশিও। আবার মিনিটের সাথে আওয়ারের 1:60 রেশিও, 60 বার ঘুরবে, ওটা একবার ঘুরবে, বুঝেছো? এইভাবে। সো ইট ইজ পিওর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন ইটস পিওরেস্ট ফর্ম, তাই তো। মানে যারা করেছে ভেবে দেখো, যে ওয়াচ আবিষ্কার করেছিল ভেবে দেখো কতটা ভেবেছে, আর তাই জন্যই দোজ কান্ট্রিজ আর ফ্লারিশিং। তোকে তো বলে লাভ নেই, তোর তো শুধু প্যাকেজ চাই, তোর তো জীবনে কিছু করার ইচ্ছা নেই। যা করবি একটু আলাদা কিছু করার চেষ্টা কর। আর আমি এর থেকে বেশি কিছু লাগে না কিন্তু কারো ফ্লারিশ করতে, একটু আলাদা কিছু, চলো যেটা সবাই করছে না আমি সেটুকু করবো, যাই কাজ করিস না কেন, কিন্তু তোর তো প্যাকেজ চাই, প্যাকেজ নিয়ে থাক, কি বলবো। আচ্ছা, হ্যাঁ ওই প্যাকেজও পাচ্ছে না, কিন্তু কেন পাচ্ছে না, তার কারণটা হচ্ছিল যে ফ্লারিশ করতে চায় সে একটা টাইমে তার এক্সপেকটেশনের থেকে অনেক বেশি কিছু পাবে। হয়তো প্রথম পাবে না, ধাক্কা খাবে, সবাই তো তার মানে হার্ডওয়ার্কটা দেখবে না, এভরিবডি ওয়ান্টস টু সি রেজাল্টস, ঠিক আছে, কিন্তু একটা টাইমে পাবে। আর যারা প্যাকেজ করছে তাদের কি হবে, ও তো প্যাকেজই করে যাচ্ছে, শুধু কাজ তো কিছু করছে না, তাহলে কিছুই পাবে না, ময়ূক পাবে। ঠিক আছে, চলো এটা ক্লিয়ার হয়ে গেছে তো, কী করে কী বার করতে হবে, কোনো ডাউট নেই এটাতে। চলো আমরা এগোই। এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছিল অ্যামমিটার ইজ কানেক্টেড ইন সিরিজ, এটা জানা আছে তো, অ্যামমিটার ইজ কানেক্টেড ইন সিরিজ। আচ্ছা, আর একটা জিনিস আমাকে বলো, এই এসটা বেশি হওয়া উচিত না কম হওয়া উচিত? কেন বেশি হলে সমস্যা আছে ভাই, কারেন্ট সবটাই এখান থেকে চলে যাবে, এখান থেকে কিছু যাবে না, তাই না? তাহলে কম হওয়া উচিত, তাহলে বেশিরভাগ কারেন্ট এখান থেকে যাবে, এখান থেকে কিছু যাবে না। গ্যালভানোমিটার আমার বেশি ইয়ে করতে হবে না, ছোটো গ্যালভানোমিটার লাগালে হয়ে যাবে। এসটা যত কম হবে তত ভালো, আমার পুরো কারেন্টই চলে যাক এস থেকে, এখান থেকে স্লাইট কারেন্ট যাবে, তাহলে আমি ছোটো রেঞ্জের গ্যালভানোমিটার লাগাবো, আর বাকিটা তো এখান থেকে যাবে, আমি তো মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে তো হয়ে যাবে আমার, তাই না? তো এসটা কম হওয়া উচিত, লিখে রাখো, এস শুড বি লোয়ার অর লেসার, এরকম লিখতে পারো, লেসার দ্য এস বেটার ইট ইজ, ভালো ইংলিশ, বেটার ইট ইজ। আচ্ছা, এটা ধরো একটা আর আছে, এটার আন্ডারেই চলছে, একটা ইএমএফ আছে না, এখান থেকে যদি কারেন্ট বার করতে পারবো, কত হবে কারেন্ট? I = ঠিক তো, এটাই অ্যাকচুয়াল কারেন্ট তো নাকি না? কিন্তু এখানে যখন তুমি একটা অ্যামমিটার লাগিয়ে দেবে, একটা অ্যামমিটার লাগালে, এবার অ্যামমিটারে দেখো, অ্যামমিটার অ্যাজ এ হোল উইল গিভ সাম রেজিস্ট্যান্স, না এরকম তো না কোনো রেজিস্ট্যান্স দেবে না,
কিছু তো রেজিস্ট্যান্স দেবে, তো এটা ধরো আর এ, আর এটা আর। তাহলে এবার কি হবে কারেন্ট, এটা হবে তো। তাহলে আগের বারে কারেন্ট বেশি ছিল না এবার বেশি, আগের বার বেশি ছিল, এবার তাহলে কারেন্ট একটু কমে গেছে, কমেছে না কারেন্ট? তাহলে কারেন্ট যদি এবার কমে যায় তার মানে অ্যাকচুয়াল কারেন্ট তো মেজার করছে না। অ্যামিটারের জন্য আমার একটুখানি গন্ডগোল হয়ে যাচ্ছে, অ্যাকচুয়াল কারেন্ট যতটা দেওয়ার কথা সেটা হচ্ছে না। হ্যাঁ আমি জানি কারেন্টটা কমে যাচ্ছে, বাট দেয়ার ইজ অ্যান এরার, এটাকে তুমি বলতে পারো এরার। সো অ্যামিটারে কিন্তু একটা এরর পাবে, এটা আই ড্যাশ লিখলাম, আই মাইনাস আই ড্যাশ অথবা আই ড্যাশ মাইনাস আই, হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে? পজিটিভ রাখবে এরারটাকে জেনারেলি, ঠিক আছে? সো এরারটা যদি মিনিমাইজ করতে হয় তাহলে আমাকে কি মিনিমাইজ করতে হবে? আরে দ্যাট ইজ ওয়াই অ্যামিটার শুড বি অফ লো রেজিস্ট্যান্স, লিখে রাখো এটা, এটা কিন্তু স্কুল ফুলে দিয়ে দেবে, অ্যামিটার ইজ ক্যান অন লেস রেজিস্ট্যান্স, এটা দিয়ে এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা গ্যালভানোমিটার থেকে অ্যামিটার বানাতে গেলে কী করবো? একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে দেবো প্যারালালে, ঠিক আছে? এবার আমরা পড়বো অ্যামিটারের পরে কি মিটার? ভোল্ট মিটার। এগুলো ছোটো ছোটো, এগুলো বেশিক্ষণ লাগবে না, টাইম লাগবে একটু পোটেনশিওমিটারে ব্যাস। ভোল্ট মিটার দেখো, ভোল্ট মিটারে আমরা কি করব? ভোল্ট মিটারে আমরা গ্যালভানোমিটার নেব, সেম সেই গ্যালভানোমিটার নেব, রেজিস্ট্যান্স ধরো আরজি, তার সাথে আমরা একটা রেজিস্ট্যান্স কিসে লাগিয়ে দেবো? সিরিজে লাগিয়ে দেবো, সিরিজে লাগিয়ে দেবো রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা হাই হতে হবে, এই টোটাল ব্লকটা হলো একটা ভোল্ট মিটার। কী করে কাজ করবে দেখে নিচ্ছি। এই টোটাল ব্লকটা হলো একটা ভোল্ট মিটার। তাহলে এই টোটাল ব্লকটা কোথার সঙ্গে কানেক্ট হবে? একটা কোনো সার্কিট রেজিস্ট্যান্সের সঙ্গে কাজ হবে, লাগাবো আমি, তাই তো? অ্যান্ড দ্যাট ইজ গোয়িং টু গেট কানেক্টেড ইনটু উইথ সাম ব্যাটারি অ্যান্ড স্টাফ, ঠিক আছে? এটা আর ও লিখে দিন, ঠিক আছে? ওকে, এবার এ কী মেজার করবে বলো? এ কী মেজার করবে? এ মেজার করবে এই পয়েন্টটা আর এই পয়েন্টটার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। সো আমাকে যেটা বার করতে হবে এখানে সেটা হলো ভিএ মাইনাস ভিবি, ঠিক আছে? এবার ধরো এখান থেকে কারেন্ট যাচ্ছে আই, ঠিক আছে? আই কারেন্ট যাচ্ছে, এবার আই কারেন্ট গিয়ে এখানে তো ডিভাইড হবে, হবে না? ডিভাইড হবে তো। সো এখানে গেল ধরো আই টু আর এখানে গেল আই, সমস্যা আছে কোনো? নেই। আচ্ছা, তাহলে আমার ভিএ মাইনাস ভিবি এটা এর জন্য যা হবে এর জন্য তাই হবে। তাহলে ভিএ মাইনাস ভিবিকে আমি লিখতে পারি আই টু আর জি প্লাস আর, দেখো লেখা যায় কি? আচ্ছা, এটা আমি কি করেছিলাম? হাই রেজিস্ট্যান্স করেছিলাম, তার মানে নিশ্চয়ই টোটাল ব্লকটার রেজিস্ট্যান্স বেশি, তাহলে কারেন্ট বেশিরভাগ কোথা থেকে পাস করবে? নিচের থেকে। এখান থেকে খুব একটা কারেন্ট পাসই করবে না, আর যেটুকু পাস করে সেটুকু খুব কম, আর সেটা মেজার করার জন্য আমার কাছে আছে গ্যালভানোমিটার। তার মানে এটা তুমি পেয়ে যাবে গ্যালভানোমিটার থেকে, পেয়ে যাবে। এটা তুমি লাগিয়েছো, এটাও তুমি লাগিয়েছো, সো এভরিথিং ইজ নোন অ্যান্ড দিস ইজ দ্য ক্যালিব্রেশন ফ্যাক্টর নাও। কি? আর যদি হাই না হতো এখান থেকে তো বেশি কারেন্ট চলে যাবে, যাবে না? তো তুই চাইবি ওখান থেকে বেশি কারেন্ট যাক, তাহলে তো মেজারমেন্টই গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে? সো এখানে ক্যালিব্রেশন ফ্যাক্টর হলো এটা। বাকি সব সেম, আর কিছু ডিফারেন্স নেই, ঠিক আছে? এখানে আরভি মানে টোটাল যে রেজিস্ট্যান্স যত বেশি হবে তত ভালো, লিখে রাখো। রেজিস্ট্যান্স অফ দ্য ভোল্ট মিটার মোর ইট ইজ বেটার ইট ইজ, ঠিক আছে? ভোল্ট মিটার প্যারালালে কানেক্ট হবে, দ্যাট ইজ ওকে, পড়েইছো আগে। ঠিক আছে, নেক্সট কী আছে 3 অঙ্ক? কেন আরটা আছে মাঝখানে? মিটার পিচ। 3 অঙ্কুর জানে মিটার পিচ, হ্যাঁ 3 অঙ্কুর
করিয়েছে তো? হ্যাঁ, আমি এখানে লিখেও রেখেছি, এটা এটা স্কুলে ল্যাবরেটরিতে করাবে, লিখেও রেখেছি। হ্যাঁ হ্যাঁ, দেখতে পেয়েছিলি গ্যালভানোমিটার? ভেরি গুড। না, ভেরি সিম্পল সার্কিট অ্যাকচুয়ালি। একজনই তো টিচার তোদের, মিটার ব্রিজ লিখে রাখো, ছোটো ছোটো জিনিস। ইট ইজ অ্যান এক্সপেরিমেন্টাল সেট আপ, ওয়ার্কস অন, কী হলো? হ্যাঁ ঠিক আছে, শুনবে ম্যাডাম, কী আছে, ভালোই তো বলেছিস, খারাপ থোড়ি বলেছিস। আর কী করা যাবে, আমি ম্যাডামকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, এক্সপেরিমেন্টাল সেট আপ বেসড অন ব্যালেন্সড WB মানে হুইটস্টোন ব্রিজ। চিনাঙ্কুর এটা কেন ব্যবহার করা? এই মিটার ব্রিজটা কিসের জন্য? আননোন রেজিস্ট্যান্স বার করার জন্য, আননোন রেজিস্ট্যান্স বার করার জন্য এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা কী হলো? আচ্ছা দেখো, এখানে প্রথমত একটা তার নিতে হবে, অ্যান্ড ওয়্যার অফ ইউনিফর্ম ওয়্যার। ইউনিফর্ম ওয়্যার মানে, ইউনিফর্ম ওয়্যার মানে কি? একদম সেম। এটার সাথে একটা ডেফিনেটলি ব্যাটারি থাকবে যে কারেন্ট টারেন্ট দেবে আর কি। আচ্ছা, এরকম একটা মেটালিক স্ট্রিপ থাকবে, এখানে আর একটা মেটালিক স্ট্রিপ থাকবে। ঠিক আছে, এখানটা আর একটা মেটালিক স্ট্রিপ থাকবে। ঠিক আছে, এখানে একটা রেজিস্ট্যান্স কানেক্ট হবে যেটা নোন রেজিস্ট্যান্স, আর নোন। ঠিক আছে, এখানে আর একটা রেজিস্ট্যান্স কানেক্ট হবে, হ্যাঁ এটা এক্স, ভ্যারিয়েবল না, আননোন। এটা ভ্যারিয়েবল না, ভ্যারিয়েবল অন্য জায়গায় দেখাচ্ছে। ভ্যারিয়েবল, এটা ভ্যারিয়েবল, সে তোমাকে দিতে পারে বক্স, সেটা আলাদা বিষয়। বাট এখানে তুমি যে কোনো আননোন রেজিস্ট্যান্স নিয়ে বসিয়ে দিতে পারো। ধরো একটা রেজিস্ট্যান্স নিলে বসিয়ে দেবে। ইউনিফর্ম ওয়্যারে রেজিস্ট্যান্স বার করতে দিয়েছিল, তার মানে তোমাকে এই দুটো রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছিল, অসুবিধা নেই, সেটাও বেরিয়ে যাবে। ঠিক আছে, আপাতত নর্মালি যেটা হয় এটাই আননোন থাকবে, কারণ ওয়্যার তো তুমি লাগাচ্ছ, ওয়্যারের রেজিস্ট্যান্স তুমি জানবে না, প্র্যাকটিক্যালি তো তুমি জানবে ওয়্যারের রেজিস্ট্যান্স। ঠিক আছে না? আচ্ছা, এবার দেখো, এখান থেকে একটা গ্যালভানোমিটার থাকবে হুইচ ইজ গোয়িং টু কাম হিয়ার, আর এখানে একটা চাকা থাকবে, এই চাকাটা জকি। ঠিক আছে, এটাকে বলে জকি। এখানে থাকছে গ্যালভানোমিটার। ঠিক আছে, এবার কি করা? ইটস এ ভেরি সিম্পল, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছিস দিস হুইটস্টোন ব্রিজ কনসেপ্ট। ঠিক আছে, এইটা ধর তোর, এটা নর্মালি থাকে কত ছিল? 100 সেন্টিমিটার ছিল, এটা চিলাঙ্কুর 100 সেন্টিমিটার ছিল। তাহলে আমি যদি এটাকে এল ধরি, তাহলে এটা কত হবে? 100 মাইনাস। বলো। না না, পড়াচ্ছি। কেন কেন? বাইরে বৃষ্টি পড়ছে, এমনি এখন এমনিও যেতে পারবো না, রাখো। হয়েছে? ওকে, এবার দেখো ওয়্যারের রেজিস্ট্যান্স কী করে ক্যালকুলেট করে? রেজিস্ট্যান্স অফ এনিথিং ইজ ইকুয়াল টু রো এল বাই এ, আমরা এটা জানি। ইউনিফর্ম ওয়্যারে এ ইজ কনস্ট্যান্ট, রো ইজ কনস্ট্যান্ট, তাহলে আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল। ভেরি সিম্পল। আচ্ছা, হুইটস্টোন ব্রিজে কী হয়? যখন হুইটস্টোন ব্রিজ না, দিস ইজ বেসিক্যালি ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ, আমরা কী করি? চাকাটাকে এদিক ওদিক সরাই। এদিক ওদিক সরালে কী হচ্ছে? যদি চাকাটা এখানটা থাকে তাহলে এখানে রেজিস্ট্যান্স কমে যাচ্ছে, চাকা যত ওদিকে যাচ্ছে এখানকার রেজিস্ট্যান্স বাড়ছে, ওখানকার রেজিস্ট্যান্স কমছে, তাই তো? ব্যালেন্স হুইটস্টোন ব্রিজে কী হয়? এটা ডিভাইডেড বাই এটা ইজ ইকাল টু এটা ডিভাইডেড বাই এটা। আমরা ততক্ষণ সরাবো যতক্ষণ এখানে গ্যালভানোমিটার জিরো ডিফ্লেকশন দেখাবে, মানে কোনো ডিফ্লেকশন দেখাবে না। ডিফ্লেকশন দেখাবে না মানে এখান থেকে কোনো কারেন্ট যাচ্ছে না, আই ইজ ইকাল টু জিরো। তো যখন এই পজিশনটা আসবে এটাকে আমরা বলি নাল পয়েন্ট, এটাকে আমরা বলি নাল পয়েন্ট। ঠিক
ঠিক আছে, এই পজিশনটা যখন আসবে নাল পয়েন্ট। আচ্ছা তাহলে করো এবার। আর এটা যেহেতু এই রেজিস্ট্যান্সটা ডাইরেক্টলি, আচ্ছা আমি তবু লিখলাম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল, তো এটাকে আমি লিখলাম কে এল, ঠিক আছে, ইজ ইকাল টু এক্স বাই কে ইন্টু 100 মাইনাস এল। লেখা যায় তো, যেহেতু ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে কে কে ক্যান্সেল আউট করে দাও, তাহলে দেখো এখান থেকে এক্স বেরিয়ে যাবে। এখানে না খুব ভালো কন্ডাক্টর দিতে হবে, ঠিক আছে। এটা স্ট্রিপ কেন দেওয়া হয়, কারণ কি এখানে কানেক্টার থাকে, দেখবে এখানে ঢোকানো যায়, তাই জন্য স্ট্রিপ দেওয়া হয়, ঠিক আছে। কিন্তু এটা কন্ডাক্টরটা খুব ভালো হতে হবে এটা, কারণ কি এই পয়েন্ট আর এই পয়েন্টে কোনো পোটেনশিয়ালের ডিফারেন্স থাকলে হবে না, আবার এই পয়েন্ট আর এই পয়েন্টেও কোনো পোটেনশিয়াল ডিফারেন্স থাকলে হবে না, বুঝতে পারছো। হুইটস্টোন ব্রিজটা কী থাকে, এখানে পোটেনশিয়াল ডিফারেন্স কী থাকবে, জিরো হবে না। সো ওই রকম জন্য এটার মেটালিক স্ট্রিপ দিতে হবে, ঠিক আছে। আচ্ছা এবার একটা কাজ করো, এই যে ভ্যালুটা এসছে এটাকে পুরো লন নিয়ে নাও, বাদিক ডান দিক লন নিয়ে নাও, বাদিক ডান দিক লন নিয়ে নাও, লন নিয়ে তারপরে ডিফারেন্সিয়েট করে দাও, এরর বেরোবে। বাদিক ডান দিক লন নিয়ে নাও, কি আসবে, লন এক্স ইজ ইকাল টু লন আর প্লাস লন 100 মাইনাস এল প্লাস লন এল মাইনাস লন এল, সরি মাইনাস লন এল, থ্যাংক ইউ, ঠিক। তারপর ডিফারেন্সিয়েট করে দাও। হ্যাঁ কেন, ওগুলো রেসপেক্ট লাগে নাকি? যখন কিছু রেসপেক্ট জানা না থাকে তখন কী করে করবে? এক্সের জায়গায় ডিএক্স বাই এক্স, এটা কী এসছে, লন এক্স না, লন এক্সের ডিফারেন্সিয়েশন কী হয়, 1/x। আর এখানে তারপরে কী এসছে, লন আর মানে ডিআর বাই আর প্লাস, এটা আর প্লাস থাকবে না, এটা মাইনাস হয়ে যাবে, ডিএল বাই 100 মাইনাস এল। আচ্ছা তারপরেরটা এমনিতেই ওটা মাইনাস এসছে, তাই তো, মাইনাস লন এল এসছে না, তাহলে মাইনাস ডিএল বাই এল, এটা আসা উচিত তোমার, এসছে। আচ্ছা এবার এটার মধ্যে একটা জিনিস বলো, কার মেজারমেন্টে কোনো ইনঅ্যাকুরেসি থাকবে না? এখানে সবার এগুলো হলো বেসিক্যালি ইনঅ্যাকুরেসি, এরর বাই তোমার কী বলে এটাকে, অ্যাবসলিউটটা, ঠিক আছে। এগুলো তোমার কী বলবো, এটাকে কী বলবো, ফ্র্যাকশনাল এরর বলতে পারি আমি এটাকে, ঠিক তো। এর মধ্যে আর এর কিন্তু কোনোদিনও কোনো এরর থাকবে না, ভাবো ডিআর শুড বি জিরো, ইটস এ নন রেজিস্ট্যান্স। কোনো মেজারমেন্টের উপর আর ডিপেন্ড করছে, আর তো তুমি আগে থেকে ফিক্স করে দিয়েছো, তাহলে তুমি এটাকে জিরো নিয়ে নাও, এটাকে তুমি জিরো নিয়ে নাও, এটাকে জিরো নিলে তুমি দেখো ইয়েটা পেয়ে যাবে, কি বলে ওই ওটা যেটা রয়েছে, মানে এটার এরর কী হবে, এটা এরর কিসের উপর ডিপেন্ড করবে, এটার এরর ডিপেন্ড করবে ডিএলের উপর, ঠিক আছে। এটাকে দরকার হলে এলসিএম করে টোরে সাজিয়ে নিতে পারো, ঠিক আছে, নাও করতে পারো, তোমার ব্যাপার, বাট তোমাকে যদি আসে তখন তো করতেই হবে তোমাকে, না আসলে তো তোমাকে করতে হবে তখন, ঠিক আছে, করে নিতে পারো। নিচে কি আসবে, এল 100 মাইনাস এল আসবে, নিচে এল 100 মাইনাস এল আসবে, এটা তো এরর, তাহলে এল 100 মাইনাস এল যদি বেশি হয়, এল ইন্টু 100 মাইনাস এল যদি বেশি হয় তাহলে এরর কম হবে, হ্যাঁ কি না বলো। ডিএক্স বাই এক্স কমবে কখন, যখন এল 100 মাইনাস এল বাড়বে, হ্যাঁ। সো টেক দিস অ্যাজ এ ফাংশন অফ এল, তাহলে কী হবে 100L মাইনাস এল স্কোয়ার। এটা আমি চাইবো কি ম্যাক্সিমাইজ করতে, তো এটাকে ডিফারেন্সিয়েট করে দাও, 100 মাইনাস 12, অসুবিধা আছে কোনো নেই। এটাকে তারপরে কী করবো, জিরো করে দেবো, তাহলে এল কত আসবে, এল আসবে 50 সেন্টিমিটার। তার মানে মিনিমাম এরর পেতে গেলে মিটার ব্রিজে আমার এই নাল পয়েন্টটা মোটামুটি মাঝামাঝি আসতে হবে, একটু উঠে বস, এত ঘুম পেয়ে গেছে, হ্যাঁ মাঝামাঝি আসতে হবে, বোঝা গেছে তো। তো এটা কিন্তু কোশ্চেনে আসতে পারে, ঠিক আছে, কোনটা আসবে।
ঠিক আছে, তাহলে আজকে এত অবধি রেখে দিচ্ছি, কারণ পোটেনশিওমিটার অনেকটা বড় আছে। ঠিক আছে, আজকে এতদিন রাখছি, পোটেনশিওমিটারটা পরের দিন কমপ্লিট করবো। শেষ করলে ভালো হতো, বাট কোনো 9টা 10টা বাজতে যাচ্ছে, 9টা বাজে 10 মিনিট।